শোন শোন ইয়ারওয়ার্ড ডমহুডনেস টিএইচ লেট অকমেন্ট এজেন্সি মনিটিউড আইসিটি ইউর মাম ড্যাড আন্টি ইত্যাদি সাধারণত কমন। আচ্ছা, এতটুকু তাহলে আমাদের জানা হয়ে গেল। ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল আকন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের উপর মাস্টার্স কমপ্লিট করেছি। আজকে আমরা সমাস, বাংলা ব্যাকরণের সমাসের সমাপ্তির পর আমরা আজকে ইংরেজির উপর আলোচনা করতে যাচ্ছি। ইংরেজির নাউন নিয়ে আমরা যারা চাকরি প্রার্থী, মানে চাকরির জন্য যে খোঁজ করতেছি, সরকারি বলুন, বিসিএস বলুন, এনএসআই বা যে কোনো বিষয় হোক, সেটার জন্য তো আমাদের নাউন নিয়ে, মানে পার্টস অফ স্পিচের নাউন নিয়ে অবশ্যই আলোচনার প্রয়োজন রয়েছে। এবং কি গ্রামারে বলতে গেলে বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণটাই আলোচনা করা হবে ইনশাল্লাহ। সাথে থাকুন অবশ্যই। তো আমরা শুরুতে দেখতে পারি যে বিসিএস এ নাউন 35তম বিসিএস এর পর থেকে নাউন নিয়ে বারবার অনেকবার প্রশ্নগুলো এসেছে, নাউন এবং নাম্বার এন্ড জেন্ডার। 35তম থেকে 44তম পর্যন্ত, 46তম তো বিসিএস পর্যন্ত হয়ে গেছে। তো এর মধ্যে 35তম থেকে একদম 44তম পর্যন্ত দেখেন প্রত্যেকটা পরীক্ষায় এসেছে 35তম, 37তম, 38তম, 39তম, 41, 43, 44 এবং কি নাম্বার এবং জেন্ডার, এইটা নাউনের সাথে কিন্তু একই সাথে এই যে 37তমতে একটা, 38তম, 39তম, 40তমতে দুইটা, 41তমতে দুইটা, 42তমতে তিনটা, 43, 44 আমরা কিন্তু পর পর দেখেছি যে নাম্বার এবং জেন্ডার নিয়ে এবং কি নাউন নিয়ে প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বিসিএস এ আমরা তো বিসিএস এর সারণীটা তুলে ধরলাম, অন্যান্য চাকরি পরীক্ষাতেও নাউন নিয়ে ব্যাপক আলোচনা হয়ে থাকে। আমরা গ্রামারের পার্টস অফ স্পিচ থেকে শুরুর দিকে নাউন নিয়ে ব্যাপক আলোচনা আমরা করতে যাচ্ছি এবং কি পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকলে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পাশাপাশি দেখতে পাবেন। আচ্ছা, সেই সাথে আমরা যদি একটা স্যার ফ্রান্সিস বেকনের একটা লাইন আছে যে রিডিং মেক্স এ ম্যান, রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। আশা করি দেখেন যে স্যার ফ্রান্সিস বেকনের এই লাইনটা আপনাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। তো এটা নাউন নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি, সেই সাথে থাকুন। আচ্ছা, নাউনের গভীর বিষয় সম্পর্কে আমরা যাওয়ার আগে আমরা সাধারণত নাউন, এই যে আমরা যে পার্টস অফ স্পিচের একটা অংশ হলো নাউন। পার্ট অফ স্পিচ, যে পার্ট অর্থ কি অংশ, অফ তো র বা এর, আর স্পিচ কি বাক্য। তাহলে এর অর্থ কি হয়? বাক্যের একটা অংশ। তাহলে বাক্যের একটা অংশের মধ্যে পড়ে যে নাউন। আচ্ছা, নাউন নিয়ে আমরা শুরুতে, এটা সাধারণত আমরা তো বেসিক ভাবে একটু আলোচনা করি, কারণ আমরা তো বেসিক টু অ্যাডভান্সে যাব অবশ্যই। তো আমরা প্রথমে নাউন নিয়ে ডেফিনেশনটা জেনে নিই, যে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদি যে কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন আমরা পার্সন দ্বারা প্রফেসর অথবা শাকিল বা যে কোনো অন্য কোনো কিছু, স্নিগ্ধা, এরকম যে কোনো নাম বোঝাইতে পারি। প্লেস দ্বারা ধরেন সিটি, হ্যাঁ, থিংস দ্বারা ফুটবল, ক্রিকেট বা আদার্স যে কোনো কোনো কিছুর নাম যেটাকে আমরা বোঝাতে পারি। এখন আমরা ধরেন নাউন নিয়ে, নাউন যে কত প্রকার এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আলোচনা করতে যাচ্ছি যে নাউন যে কত প্রকার সে নিয়ে। আচ্ছা, আমরা দেখতে পাই যে নাউন তো মূলত প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে আমরা একটা বিষয়, যে পার্টস অফ স্পিচ যেটা আমরা বাক্যের অংশ বলেছি, সেটাকে আবার ওয়ার্ড ক্লাস বলা হয়। আচ্ছা, এই যে ওয়ার্ড ক্লাস বলা হয়, এটাকে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ওয়ার্ড ক্লাস প্রধানত কত প্রকার, হয়তো বা একটু ট্রিকি হইতে পারে বা একটু মজা হইতে পারে,
পার্ট অফ স্পিচ না বলে তারা ওয়ার্ড ক্লাস বলতে পারে, নাউনকে তারা নাউন না বলে নেমিং ওয়ার্ড বলতে পারে। এটা আমরা জাস্ট লিটল একটা ধারণা রেখে দিলাম। এখন এই যে আমরা জানি যে পড়েছি যে নাউন প্রধানত কত প্রকার, নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের উদাহরণ যেমন ধরেন গান মানে সং, ফ্লাওয়ার, অয়েল, মিল্ক, বয়, এগুলো মূলত কি এই যে বয় আছে, গার্ল আছে, মিল্ক আছে দুধ, দুধ, অয়েল তেল, ফ্লাওয়ার ফুল, সং সঙ্গীত বা গান। আচ্ছা, তো এগুলো মূলত কনক্রিট নাউন, এই যে বস্তুবাচক এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, যেমন দেখা, শোকা মানে স্মেল নেওয়া, টেস্ট নেওয়া, শোনা এবং কি স্পর্শ করা, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি। যেমন গান, এটাকে আমরা শুনতে পারি হিয়ার, ফ্লাওয়ার এটাকে আমরা দেখতে পারি সি, অয়েলটাও কি আমরা ধরেন টেস্ট নিতে পারি, মিল্কের একটা টেস্ট নিতে পারি, বয় এটাকে আমরা দেখতে পারি। তো এই যে বিষয়গুলো যে আমরা যেগুলো আমরা ছুঁইতে পারি, যেমন যদি আমরা বলি ফুলটা, ফুলটা আমরা দেখতেও পারতেছি, ছুঁইতেও পারতেছি, ফুলটার কিন্তু আমরা একটা স্মেলও নিতে পারতেছি। তো এভাবে যে দেখা, আমরা যে চোখে দেখতেছি সি, স্মেল, টেস্ট, হিয়ার, টাচ, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে কাজটা যেটার মাধ্যমে হয়ে থাকে বা সম্পন্ন হয়ে থাকে, যে সি দেখবো, স্মেল মানে একটা ঘ্রাণ নেব, শোনা হিয়ার, আচ্ছা টেস্ট জিহ্বা দ্বারা যে টেস্টটা, এবং কি টাচ যেটা দ্বারা আমরা ত্বকের যে টাচটা করতে পারি, টাচ, সেই টাচটা হবে সম্পূর্ণ হবে। এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে কাজটা সম্পন্ন হয় সেটাকে আমরা বলবো কনক্রিট নাউন। এখন এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যে ষষ্ঠ ইন্দ্রিয় যেটা আমাদের জাস্ট অনুভবের কাজ, সেইটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। পঞ্চ ইন্দ্রিয়ের পর ষষ্ঠ ইন্দ্রিয় যেটা আমরা বলতে পারি যে হেলথ, স্বাস্থ্য, না আমরা এটা দেখতে পারতেছি, না আমরা ঘ্রাণ নিতে পারতেছি, বা আমরা স্পর্শ করতে পারতেছি, বা শুনতে পারতেছি, কোনো কাজই হচ্ছে না পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, আমরা স্বাস্থ্য এই বিষয়টাকে অনুভব করতে পারতেছি না। স্বাস্থ্য কি, দৌড়ানোর ফলে আমাদের শরীরের মধ্যে যে একটা সুস্থ সুস্থ অনুভব করা, বা কায়িক পরিশ্রমের মাধ্যমে যে একটা সুস্থ সুস্থ মনে একটা অনুভব করা, আমরা যখন একটা প্রমোশন পেয়ে থাকি আমাদের মধ্যে যে সুখী একটা হ্যাপিনেস যে কাজ করে, এই যে হ্যাপিনেস যে সুখী একটা অনুভব হয়, সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর হচ্ছে অনেস্টি, সততা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা একটা বড় একটা বিষয় আমরা বলতে পারি। এই যে সততা, এই যে স্বাস্থ্য, এই যে ওয়েলথ, আচ্ছা দুনিয়ায় আমরা কিন্তু ডলার দেখতে পারি, টাকা, যে কোনো কারেন্সি আমরা কিন্তু ধরতে পারি, কিন্তু যেটাকে আমরা বলি যে মানি, মানি এই শব্দটা জাস্ট আমরা শুনি, কিন্তু মানি কিন্তু নামক কোনো কিছু নেই। ডলার আছে, ইউরো আছে, রুবেল আছে, অন্য অন্য দেশের, বাংলাদেশের টাকা আছে, ভারতের রুপি আছে, এগুলো কিন্তু সব কিন্তু আমরা ছুঁতে পারি, ধরতে পারি, এই কারেন্সিগুলো কিন্তু ধরতে পারি। কিন্তু মানি যদি বলি, মানি এটা কিন্তু আমরা ধরতে পারি না। ঠিক বিষয়টা এইভাবেই এসে পড়েছে। তো আমরা নাউনটা দুই প্রকার, একটা হলো কনক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউনের আন্ডারে আর কি কি নাউন আছে এটি সম্পর্কে জানবো। এবং পার্টস অফ স্পিচে আমরা আগে জানতাম যেটা ট্রেডিশনাল গ্রামার, ট্রেডিশনাল গ্রামারে আমরা জেনে থাকি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমি বিষয়গুলো লিখলাম না, আমরা জানি নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে গেল 8 প্রকার। এখন আমরা, এটা ছিল ট্রেডিশনাল গ্রামার, আমরা যেটা ছোট সময় থেকে স্টিল নাও পড়ে আসছি। কিন্তু মডার্ন যে গ্রামারটা, মডার্ন আমরা যে বলতে পারি যে মানে আধুনিক যে গ্রামারটা, সেখানে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে 11 প্রকার। 11 প্রকার, এই যে এইটার সাথে আমাদের একটা আসবে কি ডিটারমিনার, একটা আসবে আর্টিকেল, আর একটা আসবে নিউমেরিয়াল। একটা আসবে কি ডিটারমিনার, একটা আসবে আর্টিকেল, আর একটা আসবে নিউমেরিয়াল। আচ্ছা, এই যে 9, 10, 11, এইটা আমাদের যে যদি বলা হয় যে আধুনিক গ্রামারে, হ্যাঁ মানে যদি বলা হয় যে মডার্ন ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ কত প্রকার, তাহলে অবশ্যই হবে 11 প্রকার। কিন্তু যদি ট্রেডিশনাল গ্রামার হয়ে থাকে অবশ্যই সেটা তাহলে হবে 8 প্রকার। কারণ আমরা স্বাভাবিক জানতে পারতেছি যে পার্টস অফ স্পিচে গ্রামার মোটামুটি 8 প্রকার, এইটাই আমাদের। কিন্তু মডার্ন গ্রামারে বিষয়টা পরিবর্তন হয়েছে, পরিবর্তনে আমাদের
নিউমেরিয়াল বেড়েছে, আমাদের যে ডিটারমিনার বেড়েছে, আমাদের ধরেন আর্টিকেল বেড়েছে। এই যে এগুলা 8 প্রকার পার্ট অফ স্পিচ। ট্রেডিশনাল টাই হচ্ছে 8 প্রকার, আর মডার্নে হলো 11 প্রকার। আর নাউন নিয়ে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তো মূলত প্রধান 2 প্রকার। কিন্তু কনক্রিট নাউনে আমরা জানি যে প্রপার নাউন, আমরা কনক্রিট নাউনের সম্পূর্ণ আলোচনা করব, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আলোচনায় এগিয়ে যাই। আচ্ছা, এখানে আমরা পার্ট অফ স্পিচের যে ট্রেডিশনাল ইংলিশ গ্রামার অনুযায়ী যে 8 প্রকার, সেটা কিন্তু আমরা তুলে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী আমরা যে জানি 11 প্রকার, সেটা আবার আমরা নীল কালি দিয়ে তুলে ধরেছি, যে আর্টিকেল, ডিটারমিনার, নিউমেরিয়াল, এই যে তিনটা আমরা সুন্দরভাবে তুলে ধরলাম, যে আর্টিকেল, ডিটারমিনার, নিউমেরিয়াল। এটা হচ্ছে কি মডার্ন ইংলিশ গ্রামারের 11 প্রকার, এটা সুন্দরভাবে তুলে ধরলাম। এরপর আমরা নাউন নিয়ে যে আলোচনা, সেটা আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউন ও কনক্রিট নাউন, এইটাকে ক্লাসিফিকেশন গুলো সুন্দরভাবে তুলে ধরবো। তো নাউনকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারছি। আচ্ছা, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এবার আমরা দেখা যাচ্ছে যে নাউনকে একটু ভিন্নভাবে আমরা জানার চেষ্টা করব। এই যে নাউনকে আমরা সেন্সিবিলিটি মানে কি, স্পর্শ বা অনুভূতি, এই সেন্সিবিলিটি অনুযায়ী, এমনকি কাউন্টিং মানে গণনার দিক থেকে 2 ভাগে ভাগ করব। এই আমরা জানি যে সেন্সিবিলিটিটাই মূলত কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের মধ্যে আছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন মানে নির্দিষ্ট একটা নাম, কমন মানে একটা মানে ধরেন একটা জাতিকে বোঝায়, কমন মানে একটা, আর কালেক্টিভ হচ্ছে যে একটা সমষ্টি, ম্যাটেরিয়াল তো স্বাভাবিকভাবে যে বস্তু। আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা জানতে পারছি যে সেটা কি গুণবাচক। এখন আমরা কাউন্টিং মানে গণনার দিক থেকে জানি। একটা হলো কাউন্টেবল আর একটা হলো আনকাউন্টেবল। কাউন্টেবল প্রপার নাউনগুলো কাউন্টেবলের আন্ডারে আছে, কমন নাউনগুলো আছে, কালেক্টিভ নাউনগুলো আছে। আর আনকাউন্টেবলের আন্ডারে ম্যাটেরিয়াল নাউন আছে এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। মানে কি এই দুটোই হচ্ছে যে কি গণনা করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা পূর্বে বলেছি যে একটা যে সুখ, একটা যে সততা, এগুলো কি কখনো আমরা গুনতে পারবো? কখনো গুনতে পারবো না। তো এই যে বিষয়টা, এইটাই হলো মূলত আনকাউন্টেবলের আন্ডারে। নাউনকে বুঝতে হলে বা ভিতর থেকে জানতে হলে আমাদেরকে এই যে বিষয়টা, যে কাউন্টিং এবং কি সেন্সিবিলিটি, এই দুইটা ভাগ এবং কি সুন্দরভাবে বুঝতে পারলে আমাদের জন্য নাউনটা বোঝা অনেকটা সহজ হয়ে যাবে। যে কাউন্টেবলের মধ্যে প্রপার আছে, কমন আছে, কালেক্টিভ আছে। আর আনকাউন্টেবলের মধ্যে মানে গণনার যোগ্য যেগুলো নয়, সেগুলোর মধ্যে ম্যাটেরিয়াল আছে, অ্যাবস্ট্রাক্ট আছে। আচ্ছা, যদি আমরা বলা যায় যে, আচ্ছা, তো এখন আমরা এই কনক্রিট নাউনের মধ্যে প্রপার নাউন এবং কমন নাউন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সম্পর্কে জানবো, এবং কি নাউনের সাথে শোন, ইয়ার ওয়ার্ড, ডমহুডনেস, এই যে শব্দগুলো থাকলে আমরা যে একটা শব্দ দেখে কিভাবে আইডেন্টিফাই করবো যে এটা একটা নাউন। যেমন ফ্রিডম একটা যে নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, সেটা যে কি হতে পারে, এইটা আমরা বিস্তারিত আলোচনা আমরা সামনে জানতে থাকবো। সেই সাথে থাকুন। আচ্ছা, তো নাউনের এইখানে আমরা এই যে শব্দগুলো আমরা দেখেছি, শোন, ইয়ার ওয়ার্ড, ডমহুডনেস, এই যে শব্দগুলো, এগুলোর মাধ্যমে আমরা 90% বা 90 ভাগ সময় আমরা দেখেছি যে একটা শব্দ দেখে বের করতে পারবো যে এই শব্দটা নাউন, এই শব্দটা কি অ্যাডজেক্টিভ না নাউন নাকি ভার্ব। এই শব্দটা আমরা এইগুলো শব্দের ব্যবহারের মাধ্যমে, এই যে সাফিক্স গুলো ব্যবহারের মাধ্যমে আমরা বুঝে নিতে পারবো যে এই শব্দটা একটা নাউন। ধরুন যদি আমাদেরকে আমরা যদি বলে হয় অ্যাকশন যদি লেখা থাকে পরীক্ষায়, তাহলে অ্যাক্ট একটা কাজ, কিন্তু অ্যাক্টের সাথে এই যে শোন আছে, এইটা আমরা দেখে বুঝে নেব যে এটা একটা নাউন। ঠিক একই ভাবে আমরা এটা একটা ছন্দ আকারে বিষয়টা আমরা দেখতে পারি, যে শোন ইয়ার ওভার ডমহুডনেস, টিএস লেট অগমেন্ট, এজেন্সি এজেন্সি, monitude,
এজেন্সি, মনিটিউড, আইসিটি, ইউরি। মানে বিষয়টা একটু হালকা জটিল, তবে দেখে যে মানে সহজভাবে পড়লে সহজই হবে। আমার সাথে সাথে একটু উচ্চারণ করবেন যে শোন শোন ইয়ার ওয়ার্ড ডম হুড নেস, টিএইচ লেট অকমেন্ট, এজেন্সি, মনিটিউড, আইসিটি, ইউরি। এখন এই শব্দগুলো একটু মানে অকওয়ার্ড হলেও বিষয়টা কিন্তু খুব সুন্দর হবে যে শোন শোন ইয়ার ওয়ার্ড ডম হুড নেস, টিএইচ লেট অকমেন্ট, এজেন্সি, মনিটিউড, আইসিটি, ইউরি। ঠিক আছে, এখন এগুলো দ্বারা আমরা কি কি শব্দ পাই? যেমন শোন, শোন দ্বারা কি অ্যাকশন, শোন দ্বারা কি কনফিউশন, ইয়ার ড্রাইভার, এই যে ড্রাইভার, ওয়ার অ্যাক্টর। ডম, ডম হুডনেস, এই যে ডম হুডনেস। ফ্রি শব্দটা আমরা জানি, ফ্রি মুক্ত, ফ্রিডম স্বাধীন, ফ্রিডম ফাইটার আমরা জানি না, স্বাধীন মুক্তিযোদ্ধা। আচ্ছা, তাহলে এই যে মুক্তিযোদ্ধাদেরকে বলে থাকি ফ্রিডম ফাইটার। হুড, চাইল্ড হুড, ফ্রিডম, নেস, কাইন্ডনেস, মনি, ম্যাট্রিমনি, ম্যাট্রিমনি, টিউড, সার্ভিটিউড, আইসটি, আইসিটি আমরা এটা বলে থাকি যে আইসিটি মানে কি সার্ভিস, ইজ সার্ভিস, আইসিটি, টি ওয়াই ক্রুয়েলটি। এর পাশাপাশি আমরা এই যে বলে থাকি যে মনিটিউড, আইসিটি। আচ্ছা, তাহলে কি এই যে শোন শোন ইয়ার ওয়ার্ড ডম হুডনেস, টিএস লেট অকমেন্ট, এই যে টিএস, টিএস কি গ্রোথ, লেটার ইজ বুক লেট, অকের ইজ বালক, মেন্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অনেকেই আমার বন্ধু বান্ধব ছিল অবশ্য আমাদের বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, ম্যানেজমেন্ট, এজ ম্যারেজ, প্রত্যেকেই তো বিবাহ শাদী করে অবশ্যই। এন্স মানে কি অ্যাটেন্ডেন্স, এন্স ইনোসেন্স মানে খুব ইনোসেন্ট, এটাকে আমরা বলে থাকি ইনোসেন্স, ইনোসেন্স থাকলে অবশ্যই সেটা কেউ নাউন হবে। সিওয়াই একুরেসি, একুরেসি। এরপর কি ইউরি, ইজ এ প্লেজার, ওয়াইতে ভিক্টোরি, আর ডিসপেন্সারি। আচ্ছা, প্লেজার, ইউআরই, এই যে ইউআরই। আচ্ছা, এইখানে আমরা দেখা কি ছন্দটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে শোন শোন ইয়ার ওয়ার ডম হুডনেস, এই যে টিএস লেট অকমেন্ট, এজেন্সি, মনিটিউড, আইসিটি, ইউর রি। এভাবে সুন্দরভাবে বিষয়টা আমরা দেখলে পর আমরা কিন্তু শব্দের সাথে যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। আশা করি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনার আগামী সময় প্রয়োজন পড়তে পারে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট, এবং কি এটা দেখা যায় যে আমাদের যে এটা কোন শব্দ থেকে যে এটা নাউন না প্রোনাউন, মানে নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বা ভার্ব, এটা মানে তুলে ধরতে খুব বেশি সহায়ক ভূমিকা পালন করে থাকে। এখন আমরা এই যে ক্লাসিফিকেশন গুলো পূর্বে করেছি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, সেই সাথে থাকুন। তো আমি এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি যে নাউনের ক্লাসিফিকেশনের মধ্যে প্রপার নাউন সম্পর্কে। প্রপার নাউন মূলত আমরা বলতে পারি যে নির্দিষ্ট করে যে নামটা বোঝায়, যেমন পার্সন, যেমন শাকির, আশা, ফাহিম, আমাদের বন্ধু আছে ফাহিম। তো বিল্ডিং এর মধ্যে যেমন দি তাজমহল, প্লেস যেমন পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, এরকম যে নির্দিষ্ট করে কিছু কিছু নাম আছে। সচরাচর আমরা যদি বলি যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে আর্টিকেল যেমন এ, এন, দি, এগুলো মূলত বসে না। প্রপার নাউনের আগে এই আর্টিকেল গুলো মূলত বসে না। কেন বসে না সেটা হলো, আমরা যদি কমন নাউনে যখন করতে যাব তখন আমরা দেখতে পাবো যে কমন নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল বসে থাকে। আর তাই অন্যান্য ম্যাটেরিয়াল হোক বা যদি আমরা কালেকটিভ হোক, এগুলোর ক্ষেত্রেও যদি আমরা কোনো ক্ষেত্রে এ এন দি গুলো বসে মানে আগে লিখে ফেলি, তখন সেটা কমন নাউনে পরিণত হয়ে যায়। তো এই জন্য আমরা কমন নাউনের কারণে আমরা বলতে পারি যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, যে এ এন দি এগুলো বসে না। ঠিক আছে, কারণ কি কমন নাউনের একটা নিয়মের কারণে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, তারপর কালেকটিভ নাউন এগুলোতে বসে না। তবে ব্যতিক্রম সর্ব জায়গায়, মানে কম বেশি সব জায়গাতে আমরা দেখতে পাই।
যেমন নদী, যদি আমরা বলি দা পদ্মা, দা যমুনা, ঠিক আছে? তো এই যে নদীর পূর্বে আমরা দি বসবেন। সাগর, জাহাজ, বিমান, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, ট্রেন, মরুভূমি, বিখ্যাত স্থাপনা, যেমন এই যে দি তাজমহল, এই যে দি তাজমহল। তারপর যদি আমরা বলি যে তোমার ধর্মগ্রন্থ, যেমন দা আল কোরআন, তারপর হচ্ছে যে দা বাইবেল, দা হোলি বাইবেল, এইভাবে যদি বিভিন্ন ধর্মগ্রন্থ আছে। এবং কি দিক, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই যে দা নর্থ, দা ইস্ট, দা ওয়েস্ট, এরকম আমরা যে দিকগুলো থাকে সেগুলো পূর্বেও এই যে দিক মানে দি বসে থাকে। তাহলে ব্যতিক্রম ধর্মী যেগুলো আছে সেগুলো হচ্ছে নদী, সাগর, জাহাজ, বিমান, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, ট্রেন, মরুভূমি, বিখ্যাত স্থাপনা, ধর্মগ্রন্থ, দিক। আচ্ছা, তাহলে এই এই শব্দগুলো আমরা তো সচরাচর মনে রাখবো, তো আমি একটা ছন্দ সাজিয়ে রেখেছি, সেই সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা এখন নাউনের ব্যতিক্রম ধর্মী বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যেগুলো আমাদেরকে একটু ব্যতিক্রম ধর্মী হয়ে থাকে। আচ্ছা, তো যেমন জাহাজ, আমরা বলছিলাম যে জাহাজ কি নদী বা সাগরে চলাচল করে। বিমান, এটা কি পর্বতমালা বা দ্বীপপুঞ্জের উপর দিয়ে যায় বিমানটা। ট্রেন মরুভূমির মাঝখান দিয়ে চলাচল করে থাকে। বিখ্যাত স্থাপনা বলতে আমরা বিভিন্ন সংবাদপত্রে আমরা কিন্তু বিভিন্ন বিখ্যাত স্থাপনাগুলো সম্পর্কে জানতে পারি। এরপর আমরা হচ্ছে ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ যেমন কি দা কুরআন, দা হোলি বাইবেল, পাশাপাশি অন্যান্য যেগুলো ধর্মগ্রন্থ বিখ্যাত। এরপর কি দিক, যেটা আছে নর্থ, ইস্ট, দা ওয়েস্ট, দা সাউথ, ঠিক আছে? এইগুলোর সাথে আমরা কিন্তু দি শব্দটা ব্যবহার করে থাকি। সচরাচর আমি এই যে এ এন দি এই আর্টিকেলটা ব্যবহার না করার পিছনে কারণ হিসেবে বলেছিলাম যে এখানে এ এন দি এগুলো ব্যবহার করলে সেটি প্রপার নাউন আর থাকে না, সেটি কমন নাউন হয়ে যায়। এজন্যই মূলত এই বিষয়টা। তবে ব্যতিক্রম হিসেবে কি, যে এই জাহাজ, যেমন কি আমরা বলতে পারি দি টাইটানিক, ঠিক আছে? এটা কিন্তু আমরা দ্বীপ বসেই থাকি। তারপর নদী, দ্য যমুনা, দ্য পদ্মা, সাগর, দ্য আটলান্টিক ওশান বলতে পারি, দ্য ইন্ডিয়ান ওশান। এরপর বিমান, দ্য এয়ার বাংলা, মানে বিভিন্ন বিমান যেগুলো ভালো ভালো বড় বিমান। তারপর হচ্ছে যে পর্বতমালা, যেমন দ্য হিমালয়স। এরপর হচ্ছে যে দ্বীপপুঞ্জ। এরপর আমরা যদি ট্রেন বলি, বিভিন্ন বড় বড় দেশ মানে খুবই রিনাউন্ড যে ট্রেন গুলো, আমরা সেগুলোর সাথে কিন্তু দি ব্যবহার করে থাকি। মরুভূমি বলতে যেমন দা সাহারা ডেজার্ট, হ্যাঁ, এরকম যে বড় বড় মরুভূমি গুলো। তারপর হচ্ছে বিখ্যাত স্থাপনা, যেমন দা গ্রেট পিরামিড অফ গিজা, দা তাজমহল, তারপর হচ্ছে যে ভারতের আগ্রায় দা তাজমহল, তারপর দা গ্রেট ওয়াল অফ চায়না। এরপর বিখ্যাত ধর্মগ্রন্থ কি, যে দা আল কোরআন, দা হোলি বাইবেল, এর পাশাপাশি অন্যান্য যে সকল ধর্মগ্রন্থগুলো আছে। এরপর সংবাদপত্র, সংবাদপত্র বলতে গেলে দি ডেইলি স্টার, দ্য ডেইলি অবজারভার, দি নিউজ টুডে, বা এরকম যেগুলো মানে আমরা জানি যে সংবাদপত্র একই নাম একটাই থাকে, তো এটার সাথে কিন্তু দি ব্যবহার করা হয়ে থাকে। আর যে দিকগুলো, যে মানে তোমার নর্থ, এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাহলে এই যে বিষয়গুলো থেকে থাকে, এগুলোর সাথে কিন্তু আমরা দি ব্যবহার করে থাকি। তো আমরা এরপর ব্যতিক্রম ধর্মী বিষয়গুলো সম্পর্কে জানার পর আমরা এখন একটা বিষয় আসব, যে বিষয়টা আমাদেরকে নিয়ম বা গ্রামারে মূলত বোঝার একটা বিষয় আছে। আমাদের বুঝতে হবে 80%, আর মুখস্থ রাখতে হবে বা স্মরণে রাখতে হবে মানে বলা যায় যে 20%। তো এই 20%টাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা যায় এক প্রকারে। যেমন আমরা যদি বলি যে তুলনা করার ক্ষেত্রে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে, ঠিক আছে? কিন্তু আমরা যদি বলি যে আর্টিকেল এর সাথে যদি প্রপার নাউন যোগ করা হয়, তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। কারণ আমরা জানি যে কমন নাউনের মূল বিষয়বস্তু বা মূল বৈশিষ্ট্য হলো সেটাতে একটা আর্টিকেল থাকবে। কমন নাউনের আগে কি থাকবে? একটা আর্টিকেল থাকবে, এ এন্ড ডি থাকবে। এখন যদি প্রপার নাউনের আগে যদি একটা এ এন্ড ডি থাকে, তাহলে তো আমরা স্বাভাবিক ওই নিয়ম অনুযায়ী এটা তো কমন নাউন হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে আমরা
যে এই যে ব্যতিক্রম ধর্মী বিষয়গুলো আলোচনা করতে গেছি, যে আগে আমরা কি পড়ছি, যে দেখা যাচ্ছে জাহাজ নদী বা সাগরে চলাচল করে, ট্রেন দেখা যাচ্ছে যে মরুভূমির মাঝখান দিয়ে চলাচল করে, বিমান কি পর্বতমালা দ্বীপপুঞ্জের উপর দিয়ে চলাচল করে। এরপর সংবাদপত্রে আমরা বিভিন্ন বিখ্যাত বিখ্যাত যে স্থাপনাগুলো সম্পর্কে আমরা জানতে পারি, ধর্মগ্রন্থ আমরা পাঠ করি, বিভিন্ন ধর্মগ্রন্থ, এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এই যে বিষয়গুলা দেখে আমরা মুখস্থ না করে আমরা এটা বিষয়টা হালকা হালকা একটা ধরন মানে নলেজ নিয়ে রাখলাম। এখন আমাদেরকে এইটার সাথে সাথে মূলত যে প্রপার নাউনের সাথেও তুলনা করার ক্ষেত্রে প্রপার নাউনের সময়ও কিছু কিছু নিয়ম ভঙ্গ করেও দেখেছে যে আর্টিকেল বসে থাকে, যেটা মূলত একটা খুব সুন্দর একটা বিষয়, যে ইউ আর এ নজরুল আই সি, মানে কি একটা নজরুল একটা নজরুলের সাথে একটা তুলনা, ইউ আর এ নজরুল আই সি। এরপর অ্যান আকবর ইজ নট বর্ন ইন অল এজেস, মানে একজন আকবর সবসময় জন্মায় না। তাহলে এই যে আকবরের পূর্বে যে এ এন, নজরুলের পূর্বে যে এ, তারপরে কি নজরুল ইজ দ্য শেলি অফ বাংলা লিটারেচার, শেলি একজন বিদ্রোহী মানুষ ছিলেন, কবি ছিলেন, তো সেইটার সাথে তুলনা করা হয়েছে। এই যে আমরা যে তুলনার গুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, অ্যান আকবর ইজ নট বর্ন ইন অল এজেস, ইউ আর এ নজরুল আই সি, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলা লিটারেচার, এরকম বিভিন্ন তুলনা করার প্রাসঙ্গিকে আমরা দেখতে পাই যে এটা দেখছে যে আর্টিকেল বসে থাকে, এটা কি আর্টিকেল বসে থাকে। তো এটাকে দেখছে স্বাভাবিকভাবে কি এটা হচ্ছে যে একটা তুলনা, হ্যাঁ, তুলনা করার ক্ষেত্রে এরকম বিষয়টা বসে থাকে। তবে প্রপার নাউনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। কিন্তু এই যে আমরা যে দেখতে পেয়েছি যে কিছু কিছু বিশেষ মুহূর্তে, এই যে আমি বলছি যে নদী, সাগর, জাহাজ, ট্রেন, বিমান, এই যে বিশেষ মুহূর্তে, তাহলে এরাও তো এরকম যে তুলনা করার ক্ষেত্রে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে, ঠিক আছে, তুলনা করার ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই যে কি তুলনা করার ক্ষেত্রে কম্প্যারিজন, ঠিক আছে। এই এই যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে না, আমরা সময় কি যে তুলনার ক্ষেত্রে আর্টিকেল বসতে পারে, কিন্তু আমাদের আসল নিয়মটা কি, আমাদের তো ব্যতিক্রম ধর্মী তো আসল নিয়ম, আমাদের তো ব্যতিক্রম ধর্মীগুলো তো ব্যতিক্রম, আসল নিয়মটা হলো কি প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে না। এখন আমরা যদি বলি যে দি শাকিল কেম হিয়ার, আসলে কি শব্দটা কি ভালো লাগতেছে শুনতে, যে দি শাকিল কেম হিয়ার, আসলে কিন্তু ভালো লাগতেছে না। শাকিল কেম হিয়ার, এইটা কিন্তু ভালো লাগতেছে। এরপর আমাদের আরেকটা বিষয়, যে প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, ক্যাপিটাল মানে কি বড় হবে। আমি যদি বলি যে ছোট অক্ষর দিয়ে শুরু করি, এরকম শাকিল কেম হিয়ার, আচ্ছা এই একটা বাইকে প্রথম অক্ষরটা কখনোই ছোট হয় না। তো এটা কিন্তু নিয়মের মধ্যেও বললো, আবার একটা বিষয় যেটা আমরা ছোটবেলা থেকেই জানি যে এরকম শব্দের শুরুটা প্রথম অক্ষর কখনোই ছোট হয় না। এরপর কি যে প্রপার নাউনে প্লুরাল ব্যবহৃত হয় না, প্রপার নাউনে কি প্লুরাল ব্যবহৃত হয় না। যেমন যদি বলি যে শাকিলস কেম হিয়ার, এইটার সাথে যদি একটা এস দিয়ে দিই, শাকিলস কেম হিয়ার, এটা কি লাইনটা কি সুন্দর লাগতেছে? অবশ্যই না। তাহলে কি যে শাকিল কেম হিয়ার, এইটা হচ্ছে যে সুন্দর লাগবে আছে, আর এইখানে কি ক্যাপিটাল লেটার হলে এই শব্দটা কি সুন্দর দেখাবে, এই যে শাকিল কেম হিয়ার। তাহলে কি এখন যদি আমরা যদি আমেরিকান ইংলিশে যাই, যে আমেরিকান যে ইংলিশ গ্রামার আছে বা আমেরিকান যে ইংলিশটা আছে, সেখানে আমরা শাকিল দ্বারা আমরা কি শাকিল এন্ড হিজ ওয়াইফ, মানে শাকিল ও তার স্ত্রী, এই দুজন কি আমরা বুঝে থাকি। এটা হচ্ছে আমেরিকান ইংলিশ, আমেরিকান ইংলিশে যে শাকিলস দ্বারা শাকিল এবং তার স্ত্রী। কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে একটা বিষয় কি যে আমেরিকান ইংলিশ তো আর আমরা ওই সময় ব্যবহার করতেছি না, তো আমাদের কি শাকিলস দ্বারা শব্দটা ভালো লাগে না, শাকিল কেম হিয়ার, এইটা হচ্ছে যে শ্রুতি গ্রন্থ, ঠিক আছে। তো এইভাবে বিষয়টা আমাদেরকে কি স্মরণে রাখতে হবে, যে শাকিলস হবে না, হবে কি শাকিল কেম হিয়ার, এটা হলো মূল বিষয়। এরপর আমাদেরকে কিছু কিছু নাম আছে, এই নামের সাথে এস যুক্ত হয়ে থাকে, কিছু কিছু নাম আছে যেগুলোর সাথে এস যুক্ত হয়ে থাকে, এটা আমাদেরকে এইটা নিয়ে এখন বলতেছি। ইংরেজি নাম যেগুলোর সাথে এস থেকে থাকে, তবে এগুলো কিন্তু সিঙ্গুলার, যেমন জেমস, রবার্টস, সক্রেটস, পিয়ার জোন্স, হেডিস, থ্যালিস, হপকিন্স,
জন কিটস, আমরা কিন্তু জন কিটস এর নামটা কিন্তু শুনে থাকি। এই যে কিটস, এস কিট এর সাথে এস আছে, জেমস, আমরা জেমস বন্ড এর মুভি টুভি দেখে থাকি। হ্যাঁ, তারপর হচ্ছে যে হপকিন্স, থ্যালেস, হ্যারিস, সক্রেটিস এর নাম তো আমরা শুনেছি অবশ্যই। তাহলে এই যে পিয়ার জোন্স, রবার্টস, এই যে নামগুলো সিঙ্গুলার, তবে এর সাথে কি এস থেকে থাকে, এর সাথে কি থাকে, এস অবশ্যই থেকে থাকে, তবে এগুলো নামগুলো কিন্তু সিঙ্গুলার। তো এই নামের পরে আমরা আসলাম যে কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব ইন্টারেস্টিং, যেমন মাম, ড্যাড, আন্টি ইত্যাদি সাধারণত কমন নয়। আমরা জানি যে সময় মানে আমরা যখন আমরা কমন নাউন সম্পর্কে আলোচনা করতে তখন আমরা এগুলো পেয়ে থাকবো। তবে ইত্যাদি সাধারণত কমন নয়, কিন্তু এগুলো যখন সম্বোধন করার জন্য ব্যবহৃত হবে, এই যে সম্বোধন করার জন্য যখন ব্যবহৃত তখন তাকে প্রপার নাউন বলে। যেমন শি ইজ মাই মাম, এটা কিন্তু কমন নাউন। শি ইজ মাই মাম, এটা কিন্তু কমন নাউন। কিন্তু যখন আমরা বলবো যে মাম হাউ আর ইউ, এটা কিন্তু প্রপার নাউন হয় যখন এটাকে আমরা সম্বোধন করলাম। মানে কি, এই যে পুরা একটা বাক্যটাকে আমরা এখানে মাম দ্বারা, যে মাম হাউ আর ইউ, তখন এটা কিন্তু হয়ে যাবে প্রপার নাউন। কিন্তু যখন আমি বলবো যে শি ইজ মাই মাম, শি ইজ মাই মাম, তখন সেটা হয়ে যাবে কি কমন নাউন। যেমন আমরা যদি বলি মিসেস তানিয়া ইজ হার আন্টি, এখন এখানে কি আমরা কি তো যখন আমরা বলবো যে মিসেস তানিয়া ইজ হার আন্টি, এটা কি কমন নাউন। কিন্তু যখন আমরা বলবো যে আন্টি হোয়ার হ্যাজ ফাহিম গান, এই যে আন্টি দ্বারা কি আমরা সম্বোধন করলাম যে আন্টি হোয়ার হ্যাজ ফাহিম গান, তখন সেটা হয়েছে প্রপার নাউন। কিন্তু মিসেস তানিয়া ইজ হার আন্টি, এটা কিন্তু তখন কমন নাউন থাকবে। তাহলে এভাবে আমরা কি যে মাম, ড্যাড, আন্টি ইত্যাদি সাধারণত কমন নাউন, কিন্তু এগুলো যখন সম্বোধন করার জন্য ব্যবহৃত হবে তখন তাকে আমরা প্রপার নাউন বলে থাকবো। যথেষ্ট। এরপর আমরা কমন নাউন সম্পর্কে সামনে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা এখন না প্রপার নাউনের পর আমরা কমন নাউনে চলে আসতেছি। কমন নাউনের ক্ষেত্রে আমরা শুরুতে আমরা ডেফিনেশনটা আগে জেনে নিই, যে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে সামগ্রিকভাবে বুঝাবে তাকে কমন নাউন বলে। মানে কি, একটা নির্দিষ্ট করে বুঝাবে না। প্রপার নাউন মানে কি, যে নির্দিষ্ট করে, যেমন রহিম, শাকিল, ঢাকা, এগুলো কি নির্দিষ্ট। কিন্তু এখানে আসবে নির্দিষ্ট বিষয়টা আর আসবে না, এখানে আসবে কি সামগ্রিক একটা বিষয়। যদি আমি বলি পার্সন, যেমন পার্সন বলতে তো এখন শাকিল, রনি, ফাহিম এগুলো আসতেছে না, একদম ম্যান আসতেছে। উইমেন দ্বারা আমরা তানিয়া, তন্নি, তামান্না এগুলো বুঝে যেতেছি না, আমরা কিন্তু ডিরেক্টলি উইমেন কি বুঝাচ্ছি। বয় দ্বারা যেরকম কি যে কোনো একটা নির্দিষ্ট নাম বুঝাইতেছে না, একটা বয়। গার্ল দ্বারা একটা গার্ল, মানে একটা গ্রুপ, মানে একটা সামগ্রিকতা বুঝাচ্ছে। আমরা যেরকম দেখছি যে ছোট যারা দেখছি যে একটা সম্পূর্ণভাবে বিষয়টা বোঝাচ্ছে। যেমন বুক, যেমন আমরা বিভিন্ন বই পড়ে থাকি, যেমন প্রফেসরস এর বই পড়ি, একটা কিন্তু নির্দিষ্ট নাম আছে, যেমন খায়রুল বেসিক ম্যাথ পড়ি, ঠিক আছে। কিন্তু এই বইগুলো একটা নাম, কিন্তু সুনির্দিষ্ট নাম। কিন্তু যখন আমরা সামগ্রিকভাবে বা সকল বইগুলোর একটা মূল উপাদান বা একটা মূল যে নাম, সেটা কি, যে বুক। এরপর যদি পেন, আমরা কি ম্যাটাডোর পেন কিনি, আমরা ম্যাটাডোর হাই স্কুল পেন কিনি, এই যে বিভিন্ন নির্দিষ্ট একটা নাম থাকে। কিন্তু যখন সামগ্রিক হয় তখন কিন্তু পেন। বাসের ক্ষেত্রে যেরকম আমরা কমফোর্ট লাইন, আমরা হানিফ পরিবহন, আমরা ইমাদ পরিবহন, আমরা দোলা পরিবহন, গ্রিন লাইন, এই যে নামগুলো শুনি এগুলো কিন্তু নির্দিষ্ট একটা নাম, কিন্তু বাস বলতে কিন্তু একদম সামগ্রিকটা বোঝাচ্ছে। এরপর প্লেস, যেমন কান্ট্রি, টাউন, ভিলেজ, ক্যাপিটাল। ক্যাপিটাল দ্বারা আমরা কি ঢাকা ক্যাপিটাল, ঢাকাকে আমরা নির্দিষ্ট একটা ক্যাপিটাল ধরি, কিন্তু ক্যাপিটাল বলতে কি সকল সামগ্রিকভাবে অন্য সকল দেশের রাজধানীকে, হ্যাঁ, যে আমরা ক্যাপিটাল হিসেবে ধরে থাকি। তাহলে এই যে কান্ট্রি, টাউন, ভিলেজ, ক্যাপিটাল, ক্যাপিটাল, এরপর বুক, পেন, বাস, এই যে ম্যান, উইমেন, বয়, গার্ল, এই যে নামগুলো, এগুলোই হলো কি কমন নাম। এরপর কমন নাউনে আরো মানে অ্যাডভান্স লেভেলে সামনের দিকে আমরা এগোতে থাকি। আমরা দেখি যে কমন নাউনের ভিতরে আলোচনা করতে যাচ্ছি। যদি আমরা বলি যে বি প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান কমন নাউন,
আচ্ছা, বিষয়টা একটু কিন্তু ডিফিকাল্ট লাগে। অনেক সময় আমাদের নিয়মে অনেকটা ভিন্নতা বা জড়তা একটা কিছু লাগে। আমরা যদি এভাবে পড়ি যে দ্য ওয়াইজ ডু নট টক মাচ, আচ্ছা, জ্ঞানীরা বেশি কথা বলে না। দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। এরপর দ্য ব্রেভ মানে সাহসী, দ্য ভার্চিয়াস মানে ভার্চিয়াস মানে গুণীরা। আচ্ছা, এইখানে আমাদের একটা বিষয় কি, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হলো যে কোনো একটা বস্তু বা বিশেষের অবস্থা, গুণাবলী অথবা সংখ্যা, পরিমাণ, এইগুলা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে ওয়াইজ এই যে গুণীরা, এই যে ওয়াইজ গুণীরা, পুয়ার গরিবেরা। আচ্ছা, এটার সাথে এই যে দি এর যে ব্যবহার হয়েছে, এই দি এর ব্যবহারের কারণে এটাকে আমরা কমন নাউন বলতে পারি। আমি বিষয়টা বুঝতে পারছি কিনা বলতে পারতেছি না। মূলত আমরা শুরু থেকেই জানি যে কমন নাউনের বিষয়বস্তু বা বৈশিষ্ট্য হলো, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হলো যে শব্দটার সাথে সেটার একটা ডিটারমিনার মানে একটা আর্টিকেল থাকবে, এ এন দি একটা আর্টিকেল থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা শব্দ, এর সাথে কি একটা আর্টিকেল আছে না অ্যাড করা, এই যে একটা আর্টিকেল আছে, তাহলে কি এই মোট টোটাল যে শব্দটা, এটা কি তাহলে আমরা একটা কমন নাউন হিসেবে ধরে নিতে পারি। এরপর দ্য পুওর। আচ্ছা, এরপর আমাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে, যে সময় আমরা অ্যাডজেক্টিভ ক্লাসে যাব তখন আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে অবশ্যই জানাবো। তবে আমি বেসিক হিসেবে ধারণা হিসেবে যে একটা, আমরা যদি বলি যে কোনো একটা বিষয় গুণাবলী বলতে পারি বা কোনো দোষ, গুণ, সংখ্যা, ওজন, পরিমাণ, এই যে এগুলো হলো অ্যাডজেক্টিভ। তো এই যে গুণীরা, এই যে শব্দটার সাথে আমরা একটা দি ব্যবহার করেছে, এটার কারণে এটা কমন নাউন হয়ে গেছে। এই যে পুয়ার গরিব, গরিবের সাথে একটা দি ব্যবহার করেছে, এর কারণে এটা কি সুন্দর মতো কমন নাউনে পরিণত হয়েছে। দ্য ব্রেভ, ব্রেভের সাথে কি দি ব্যবহার করেছে। ভার্চুয়াস, গুণীরা, গুণীদের সাথে দেখছি দি ব্যবহার করা হয়েছে, এর কারণে এটা মূলত অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়েছে, মানে অ্যাডজেক্টিভ থেকে কমন নাউনে চলে এসেছে। এরপর আমরা বলতে পারি যে এই যে কমন নাউন বাক্যে কখনো একা বসে না, হয় ডিটারমিনার থাকবে অথবা প্লুরাল হয়ে বসবে। যদি আমি বলে থাকি যে ইউ আর ম্যান, যদি আমি বলে থাকি যে ইউ আর ম্যান, এটা কখনোই বাক্যে সঠিক হবে না। যদিও এখানে ম্যান দ্বারা আমরা কিন্তু সমগ্র মানব জাতিকে বুঝিয়েছি, তবু এটা ম্যান দ্বারা মূলত এখানে বাক্যটা তো ঠিক হলো না। আমাদেরকে বলছে যে কমন নাউন বাক্যে একা বসে না, হয় ডিটারমিনার থাকবে অথবা প্লুরাল হয়ে বসবে। এই যে ইউ আর এ ম্যান, এই যে দেখছেন, এই যে একটা ডিটারমিনার বা একটা আর্টিকেল বসেছে, এর কারণে এটা মানে কমন নাউনে সুন্দরভাবে পরিণত হয়েছে। অথবা দেয়ার আর মেন্স, এই যে মেন্স বসছে, বাক্যে কি হয় প্লুরাল থাকবে, না হয় ডিটারমিনার বসবে। আমরা প্রপার নাউনের ক্ষেত্রে ভিন্নটা দেখেছি যে শব্দে এস বসবে না যদি আমরা দেখতে পাই যে কোনো একটা নাম আছে শব্দের সাথে, যেমন জন কিটস, জেমস, তারপর সক্রেটস, এই যে এস গুলো, এই নামের সাথে এস মানে এটা আছে, এটা এটা থাকবেই, ঠিক আছে, এই ক্ষেত্রে তো পরিবর্তন হবে না। কিন্তু যদি বলি যে শাকিল কেম হিয়ার, এখানে এসটার ব্যবহার অবশ্যই হবে না, ঠিক আছে। কিন্তু কমন নাউনে সবসময় আমরা দেখে থাকবো যে প্লুরাল হয়ে থাকবে। প্রপার নাউন মানে কি নির্দিষ্ট, এটা তো প্রপার নির্দিষ্টই বলেছে, এখানে তো প্লুরাল আসবে না। কিন্তু কমন নাউন তো প্রপার না, নির্দিষ্ট না, কমন নাউন তো সামগ্রিক, এই কারণে আমাদের এখানে প্লুরাল অবশ্যই, হয় প্লুরাল থাকবে, না হয় ডিটারমিনার অবশ্যই থাকবে, হয় দে আর মেন্স, না হয় ইউ আর এ ম্যান। কিন্তু বাক্যে কখনো একা বসে না, কমন নাউন বাক্যে কখনো একা বসবে না, ঠিক আছে। এরপর আমরা অন্যান্য নিয়মগুলো সম্পর্কে জানতেছি কমন। তো এখন আমরা কমন নাউনের অন্যান্য নিয়মগুলো সম্পর্কে, বা আমাদের আসলে যেটার মাধ্যমে একটা সুনির্দিষ্টভাবে আমরা আহ, একটা কমন নাউন সম্পর্কে জানতে পারবো, সেই বিষয়গুলো সম্পর্কে আরো নিয়ম সেগুলো জানতেছে। যে কোনো কোনো সময় আর্টিকেল প্লাস প্লুরাল কমন নাউন ব্যবহৃত হয়। বয় কেম হিয়ার, যদি একটা শব্দ বলা হয় যে বয় কেম হিয়ার, এখানে বয় আমরা জানি যে এটা হচ্ছে যে কমন নাউন, ঠিক আছে, বয় ঠিক আছে কমন নাউন, কিন্তু কেম হিয়ার, তাহলে কমন নাউনের যে বৈশিষ্ট্য সেটা কি, এ এন্ড দি এটা থাকবে। তো এখানে কি আছে, অবশ্যই নেই, তাহলে কি আমরা একটা দি বসাইলাম। এখন দি বসানোর পর দি বয় কেম হিয়ার, ঠিক আছে, দি বয় কেম হিয়ার এভাবে হয় না। কারণ কি, আর্টিকেলের সাথে আমরা এই যে তোমার
তোমার প্লুরাল কমন নাউন ব্যবহৃত হয়, যে দি বয়েজ কেম হিয়ার। আর পাশাপাশি আমরা দেখতে পাই যে দ্য প্লেয়ার্স হ্যাভ প্লেড ওয়েল। তো এই যেখানে একটু দ্বন্দ্ব আছে সেটা আমরা এই পরের সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারি যে কমন নাউনের আগে এ অথবা এন বসলে সবসময় সিঙ্গুলার হবে। যেমন অ্যান অরেঞ্জ, নট অরেঞ্জেস ইজ এনাফ। অ্যান অরেঞ্জ, এখানে অরেঞ্জেসটা আসবে না। তো যদি এ অথবা এন ব্যবহার করা হয়, আমরা জানি যে ও তো ভায়াল, এ ই আই ও ইউ এগুলো ভায়াল, ভায়ালের আগে সবসময় এন ব্যবহৃত হবে। তাহলে ও দ্বারা দেখছি কি এটা ও এটা ভায়ালের অন্তর্গত, যার কারণে এখানে এন আসছে। তাহলে এ অথবা এন বসলে আমরা জানতে পারি যে এস বা ইএস সেটা ব্যবহৃত হয় না। তাহলে যে অ্যান অরেঞ্জ ইজ নট এনাফ, আচ্ছা ইজ এনাফ, অ্যান অরেঞ্জ ইজ এনাফ, এটা হচ্ছে যে মূল বিষয়। আচ্ছা তাহলে আমরা দেখতে পেয়েছি যে কোনো কোনো সময় আর্টিকেল প্লাস প্লুরাল কমন নাউন ব্যবহৃত হয়। প্লুরাল কমন নাউন আমরা দেখতে পেয়েছি যে আর্টিকেলের সাথে সাথে কমন নাউন ব্যবহৃত হবে, এর মধ্যে আমরা দেখতে পেয়েছি প্লুরাল কমন নাউন। তো প্লুরাল বলতে এই যে বয়েজ, এই যে প্লেয়ার্স, এগুলো কি প্লুরাল কমন নাউন, ঠিক আছে। এইগুলোই মূলত মাঝে মাঝে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে দ্য বয়েজ কেম হিয়ার, এটা রাইট। দ্য প্লেয়ার্স হ্যাভ প্লেড ওয়েল, এটাও কিন্তু রাইট, ঠিক আছে। আমরা এই যে এস আছে, দি আছে, ঠিক আছে, এস আছে, দি আছে, এইখানে যে প্লুরাল কমন নাউন এটা সম্পূর্ণ পরিপূর্ণতা পেয়ে থাকে। এরপর আমরা অন্যান্য কমন নাউনের উদাহরণগুলো সম্পর্কে জানতে চাচ্ছি, মানে সামনের দিকে আগাচ্ছি। কমন নাউনের এই পর্যন্ত আমরা যতগুলো বিষয় জানলাম, এখন আমরা ছোটবেলায় কিছু কিছু কথা শুনতাম, যেমন রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, ম্যাঙ্গো ইজ এ ফ্রুট। এই সকল লাইনগুলো কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর লাগতো, এবং আমরা কিন্তু এই সকল লাইন দেখতে দেখতে বা শুনতে শুনতে কিন্তু কম বেশি ছোট থেকে বড় হয়েছি। তবে দেখা যাচ্ছে যে নাউনের যে মডার্ন ইংলিশ গ্রামার, এই মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী নাউন মূলত দেখা যায় যে 4 প্রকার, যে প্রপার, কমন, কালেকটিভ, পাশাপাশি অ্যাবস্ট্রাক্ট। এখানে মূলত মডার্ন ইংলিশ গ্রামারে ম্যাটেরিয়াল নাউনকে বাদ দেওয়া হয়। তো এই যে আমরা যে বলতাম যে রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, তো এখানে রোজটা তো আমাদের তো দেখা যায় যে ম্যাটেরিয়াল নাউন হয়ে যায়। তো যেহেতু মডার্ন ইংলিশ গ্রামারে আমরা দেখে থাকি যে ম্যাটেরিয়াল নাউনটা নাউনের মধ্যে পড়ে না, কেননা ম্যাটেরিয়াল নাউনটা আনকাউন্টেবল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনটা যেহেতু নাউনের অন্তর্ভুক্ত হয় না, এক্ষেত্রে তাহলে আমরা তো স্বাভাবিক, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, রোজটা বা ফ্রুট ইজ এ নাইস, দুঃখিত, ম্যাঙ্গো ইজ এ নাইস ফ্রুট বা ম্যাঙ্গো ইজ এ ফ্রুট। তো এই ক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে শব্দগুলো এটা তো ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে যায়, তবে এটাকে আমাদের তাহলে কমনে আনতে হবে। আর কমনের ক্ষেত্রে আমরা জানি যে এ এন অথবা দি মানে কি একটা ডিটারমিনার, সেই সাথে একটা প্লুরাল নাউন অথবা নাউন বসবে, তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে, আমরা যেটা কমন নাউনের বৈশিষ্ট্য হিসেবে জানতে। তাহলে আমাদের লাইনটা কি আছে যে রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার। এটা আমরা জানতে পারি যে এটা কি ম্যাটেরিয়াল। তবে দেখছি আমাদের তো ম্যাটেরিয়াল আসলে মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী সঠিক না, তাহলে আমাদেরকে সেটা কি আনতে হবে, কমন নাউনে আনতে হবে। তাহলে কমন নাউনে আনতে হলে আমাদের এই দি অথবা এ, ঠিক আছে, এই যে এ অথবা দি এগুলো তো ধরেন আর্টিকেল, সেই সাথে যদি এটাকে প্লুরাল করে দেই, যেমন কি রোজেস, এই যে এস শব্দটা অ্যাড করা হয়েছে, এই যে প্লুরাল করে দিলেও দেখছেন যে এটা কি হয়ে যায় যে রোজেস আর নাইস ফ্লাওয়ার্স। অথবা আমরা দি রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার অথবা এ রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, কিন্তু শুধু রোজ এটা বসতে পারবে না, কেননা গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা এটা হবে না, ঠিক আছে। তাহলে কমন নাউনের সাথে আমরা দেখতেছি যে ধরেন এটা একটা নাউন, আমরা জানি এটা একটা নাউন, কিন্তু এটাকে যখন আমরা কমন নাউন পরিণত করতে যাব তখন আমাদেরকে একটা ডিটারমিনার বা একটা আর্টিকেলের ব্যবহার করতে হবে, তাহলে সেটা কমন নাউনে পরিণত হতে পারে। তাহলে এর সাথে সাথে তাহলে এই যে ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, এটা কি হবে, অবশ্যই তাহলে ম্যাঙ্গো ইজ এ ফ্রুট যদি বলা হয় তাহলে কি যে ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, এ আছে, আমরা তাহলে এই দিলাম।
আচ্ছা, তাহলে এই ম্যাঙ্গো, তাহলে আমাদের কি এখানে আমাদের তাহলে যে শর্তটা, সেই শর্তটা তো পূরণ হলো, যে আর্টিকেল আর্টিকেল অথবা আমরা ধরো ডিটারমিনার প্লাস নাউন অথবা প্লুরাল নাউন, তাহলে কি সেটা কি হয়, কমন নাউন। আচ্ছা, এতটুকু তো তাহলে আমাদের জানা হয়ে গেল। ওকে, তো চলে আসলাম আমরা কমন নাউনের একদম শেষ পর্যায়ে বা শেষ পর্বে। ঠিক আছে, আলোচনার কমন নাউনের আলোচনা, প্রপার নাউন সমাপ্ত, কমন নাউনের আলোচনা শেষ পর্বে। এখানে আমরা দেখতে পাই যে ম্যান উইমেন দ্বারা কি মানব জাতিকে বোঝায়। মানব জাতি যদি হয়ে থাকে, আমরা যদি বলি যে যদি মানব জাতিকে বোঝায় তাহলে কিন্তু নো আর্টিকেল বসবে। যদি ম্যান উইমেন দ্বারা যদি মানব জাতিকে বোঝায় তাহলে নো আর্টিকেল হবে। যেমন হচ্ছে ম্যান ইজ মর্টাল, এর কি মানুষ মরণশীল। ঠিক আছে, এটা কিন্তু সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে। তবে যদি নির্দিষ্ট করে বলা হয়, যদি নির্দিষ্ট করে, যেমন দ্য ম্যান ইজ ব্লাইন্ড, মানে ওই লোকটি অন্ধ। দ্য উইমেন ইজ ব্লাইন্ড, ওই নারীটি অন্ধ। তাহলে এই যে নির্দিষ্ট করে যদি বোঝানো হয় যে ওই ব্যক্তিটি বা ওই নারীটি, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের দি সংখ্যাটি ব্যবহৃত হবে, যেহেতু নির্দিষ্ট বোঝাচ্ছে। আর যদি সামগ্রিক ভাবে বোঝানো হয় তাহলে নো আর্টিকেল বসবে। কেননা যে মানব জাতি বুঝালে সেখানে কোনো আর্টিকেল থাকবে না। মানব জাতি বুঝাতে গেলে তো দি দ্বারা মানব জাতিকে বোঝানো যায় না, কারণ দি তো একটা নির্দিষ্ট একটা কিছু, আর মানব জাতি তো সামগ্রিক ভাবে। তাই এক্ষেত্রে আমাদের যদি বুঝতেও চাই তাহলেও কিন্তু আমরা বুঝতে পারি যে দি এর ব্যবহারটা এই জায়গা খাটে না। এরপর আমরা কালেকটিভ নাউনে চলে যাব।